এতটুকু বলে দম ফেলল সালমা। মোনার মাথা সালমার কোলে থাকাতে জামার কিছুটা অংশ ভেজা অনুভব করলো সালমা। মোনা কাঁদছে। চাচি এরপর? এরপর যা হয়েছে তা ইমরান ভাইয়ের জীবনকে দুঃখ ডেকে আনে। বছর ঘুরতেই কাকন প্রেগনেন্ট হয়। ওর মডেলিং কেরিয়ার তখন আকাশচুম্বী। ও অ্যাবর্শন করাতে চাচ্ছিল। ইমরান কিছুতেই তা দিতে রাজি ছিল না। তখন কাকনের প্রথম সিনেমার কাজ শুরু হবে। পরে প্রডিউসারকে বলে কাকনের জন্য 1 বছর পরে সিনেমার ব্যবস্থা করে ইমরান। কাকন অনেকবার পিল খেতে চেয়েছে, ইমরান চোখে চোখে রেখেছে। সেবার ফাইনাল ইয়ারের এক্সাম ছিল। কাকনকে দেখে রাখতে গিয়ে নিজের এক্সাম খারাপ দিয়েছে। অনেকগুলো কোর্স ইনকমপ্লিট ছিল, তাও যেন আফসোস ছিল না ইমরানের। সন্তানের মুখের দিকে তাকালে সব কষ্ট চলে যাবে সেই আশায় বুক বাঁধে। নির্বাচনে সাদাত সাহেব হেরে যায়। কিছু মনোমালিন্য নিয়ে ঘরেই বসে থাকেন। তার বিরুদ্ধে দুর্নীতির মিথ্যে মামলা সাজানো হয়। ইমরানের কেরিয়ার একটা ভাটা পড়ে। কাকন ডেলিভারির প্লেন উঠলে সকালে ইমরান এর তখন এক্সাম হলে। মেসেজ আসাতে ওয়াশরুমে গিয়ে ফোন চেক করে। অর্ধেক পরীক্ষা দিয়ে ছুটে আসে ইমরান। ততক্ষণ ইশতিয়াক কাকনকে ভর্তি করিয়েছে হসপিটালে। ইমরান দরজার সামনে দাঁড়াতে নার্স এসে তার হাতে তুলে দেয় একমাত্র সম্পদ ঈশানকে। ছেলেকে জড়িয়ে ধরে সেই কান্না, কেঁদেছিল পুরো হাসপাতাল দেখেছে। সাদাত সাহেব নাতি পেয়ে খুশিতে আত্মহারা। মিষ্টি বিলি করেছিলেন পুরো হাসপাতাল। কেসে চলছিল তখন। সেই মুহূর্তে পুলিশ এসে অ্যারেস্ট করেন সাদাত সাহেবকে। 1 মাস পর সাদাত সাহেব যখন ফিরলেন তখন থেকেই সংসারের নতুন রূপ দেখলেন। ইমরান বেশিরভাগ সময় অন্যমনস্ক। ইশতিয়াক তখন কলেজে মাত্র। ইমরানের মা স্বামীর চিন্তায় শয্যাশায়ী। ঠিক তখনই চারদিকে নতুন নিউজ ভাইরাল হয়। অভিনেত্রী কাকন সেপারেশনে যাচ্ছেন সাবেক এমপি পুত্র ইমরানের সাথে। বাজ পড়ার মতো কথাটা কানে লাগে। সন্ধ্যায় বাড়িতে এসব মিটিং বসে। কাকন স্পষ্ট জানিয়ে দেয় তার সন্তানের প্রয়োজন নেই। এসব দায়িত্ব ও থাকতে চায় না। মুক্তির প্রয়োজন ওর। সেই দিন ইমরান কাকনের পায়ে ধরেছিল যেন দুধের বাচ্চাকে ছেড়ে না যায়। এমন একটা মানুষ কারোর পায়ে পড়তে পারে এটাও বিশ্বাস করতে খারাপ লাগতো। কাকন সাদাত সাহেবকে দুর্নীতিবাজ সহ আরো অনেক অপবাদ করে বাড়ি ছেড়ে দেয়। সাদাত সাহেব স্ট্রোক করে সেদিন রাতে গত হয়েছিলেন। মাস 6 পর ইমরানের মাও ব্রেন স্ট্রোক করে। ইমরান, ইশতিয়াক আর আইরিন 3 জন ভাই বোন মা বাবা হারিয়ে নিঃস্ব। আর ঈশান মা থাকতেও মা হারা। এর মধ্যেই ডিভোর্স হয়ে যায় কাকন আর ইমরানের। মোনা উঠে বসলো। আচ্ছা চাচি, বুয়েটের ঘটনা তো বললে না, ওনার আবার কামব্যাক করার ঘটনাও তো জানি না। তো নয়ন আঙ্কেল সব জানে, সবটুকু আমার অজানা। চলে যা, খুলে বলবেন। যেই ভাবা সেই কাজ। সালমা মেখে ভাত খাইয়ে দেয়। এরপর কোনো রকম রেডি হয়ে বের হয়ে যায় নয়নের উদ্দেশ্যে। টেবিলে বসে পেপার ওয়েট নিয়ে খেলছে মোনা। কাচের পিরামিড আকৃতির পেপার ওয়েট। নয়ন মিটিংয়ে আছে, তাই নয়নের কেবিনে বসে আছে মোনা। এমন সময় মিটিং শেষ করে কেবিনে ঢুকে একটা মিষ্টি হাসি দিল নয়ন। কি ব্যাপার, আজ যে শাহজাদির পদধূলি পড়লো এই প্রজার কেবিনে? আঙ্কেল এইভাবে বলো না। তুই আঙ্কেল বললে আমার হাসি পায়। ওমা, কেন? ইমরানের বউ হলে তোকে আমি ভাবি ডাকতাম। গোলুমোলু গালগুলো ঈষৎ রঙিন হলো। নয়ন আঙ্কেল সবসময় মজা নেয়। এ মানুষটা খুব সাপোর্ট করে মোনাকে। রিক্তা আন্টিও মাঝে মাঝে মজা করে। আঙ্কেল, একটা কাজে এসেছি, তোমার বুয়েটের বন্ধুর ডিভোর্সের পরের কাহিনী শোনাও। আমার তো বুয়েটে অনেক বন্ধু। আপনি কোন বন্ধুর কথা বলছেন ভাবি? আঙ্কেল প্লিজ, আমি কয়টা বন্ধুকে চিনি, তুমি তো জানো না। ও তাই তো, আপনার ইমরান সাহেব। আমি তো ভুলে গিয়েছি। হঠাৎ আজ এটা জানতে মন চাইলো কেন? তুমি বলোই না, বাকি কথা পরে বলবো প্লিজ। আমরা এখন যে ইমরানকে দেখছি, ইমরান মোটেও এমন ছিল না। হাস্যোজ্জ্বল, মজা মস্তিতে ভরা একটা ছেলে ছিল। আঙ্কেল আন্টি চলে যাওয়ার পর আইরিন আপা ঈশানকে দেখতে 1 বছরের মতো বাবার বাড়িতে ছিল। এরপর ওদের বাড়িটা আঙ্কেলের লোনের টাকা পরিশোধ করতে বিক্রি করে দেয়। দুলাভাই অসুস্থ হওয়াতে ইমরান জোর করে আপাকে শ্বশুর বাড়ি পাঠায়। সোহান থাকতো ওদের সাথে। ওর স্কুল ঢাকাতে। ইমরান, সোহান এবং ঈশিতাও একটা বাসা ভাড়া করে উঠে যায়। তখন নতুন একজন লোক রাখে রুবিনা নাম ঈশানের জন্য। এখনও রুবিনা ইমরানের বাড়িতেই আছে, ঘরের সদস্যের মতো। ইমরান নিজে তো আছেই ছেলের পেছনে।
সারাদিন বাইরে কাজ করে, তখনও একটা ইলেকট্রনিক্স কোম্পানিতে পার্ট টাইম জব করত। কাজ শেষে ঈশানকে খাওয়ানো, দেখাশোনা করা সব করত। বাচ্চাকে মা ছাড়া রাখা যে কত কষ্ট সেটা ঈশানকে না দেখলে বুঝতে পারতাম না। কত রাত ঘুমায়নি ইমরান। বাচ্চাদের জিনিসের দাম বেশি। ঈশানের জন্য বেবি ফুড থেকে শুরু করে ডাইপার পর্যন্ত সব আনতে হয় টাকা পুড়িয়ে। এসব আনতে টাকা ফুরিয়ে যেত। এরপর ছিল মাথার উপর ছোট ভাইয়ের দায়িত্ব। ইশতিয়াক সবে কলেজে, ঈশান বড় হচ্ছে। পার্ট টাইম চাকরির পাশাপাশি টিউশন পড়ানো শুরু করে। ইমরান কখনো অভাব বুঝেনি নিজের বেলায়, কিন্তু তার ছেলে এসে অভাব পাবে এই ব্যাপারটা সে মেনেই নিতে পারছিল না। তাই সাধ্যের মধ্যে সবটুকু করেছে ছেলের জন্য। ঈশানটাও না অদ্ভুত বাচ্চা। রুবিনার সাথে সারাদিন খেলতো, একদম জ্বালাতো না। মনে হয় যেন ও বুঝে ওর বাবা আসলে ওকে আদর করবে। সারাদিন ওকে ভালো বাচ্চা হয়ে থাকতে হবে। দিন শেষে বাসায় ফিরে ছেলেকে বুকে জড়িয়ে ঘুমাতো ইমরান। পড়াশোনা শেষ করা জরুরি। এতদিন একটা ভালো চাকরিও জোগাড় করে মাস্টার্সের জন্য আবার বুয়েটে অ্যাডমিশন নেয়। এরপর আঙ্কেলের কেস রিইনভেস্টিগেশনের জন্য রিপ্লাই করে। মাথায় এবার রাজনীতির ভূত শক্তপোক্তভাবে গেড়ে বসেছে ওর। এর মধ্যেও বুয়েটে ইলেকশন করে দুবারই হেরে যায়, দমে যায়নি। কি যেন ভেবে নয়ন বলল, সবাই জানে ইমরানের পাওয়ার উপর অবধি। বিবাহিত জানার পরও মেয়েরা ওর পেছনে লাগতো। এতদিনে ইমরানের সব কিছুতে পরিবর্তন। প্রয়োজনে সে গম্ভীর, আবার আনন্দের সময় সে সদা হাস্যোজ্জ্বল। মেয়েদের সাথে খুব একটা কথা না বললেও যাদের সাথে বলতো কিভাবে যেন মেয়েগুলো তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে যেত। মেয়েরা ওর জন্য রান্না করে নিয়ে আসতো। ও সেটা খেয়ে হাসি মুখে বলতো খুব ভালো হয়েছে। এই কমপ্লিমেন্ট পেয়ে খুশিতে গদগদ হয়ে আরও বেশি খাবার নিয়ে আসতো। একবার প্রশ্ন করেছিলাম, জঘন্য খানাগুলোর এরম রিভিউ দেশ কেন, আবার খাসো? এর উত্তর ছিল, এখনই খারাপ বললে দমে যাবে। আমি খেয়ে ভবিষ্যৎ জামাইগুলোর উপকার করে দিচ্ছি। প্রতিদিন করতে করতে শিখে যাবে। আমি অবাক হয়ে তাকিয়ে ওকে দেখি। আচ্ছা, বাপরে, কোন লেভেলের জনসেবা! পরক্ষণে জিজ্ঞেস করলাম, তুই ফ্লার্ট করছিস ওদের সাথে? ইমরান হেসে আমার মাথা নেড়ে বলে, এটা প্রয়োজন। ওরা ঈশান থাকার সত্ত্বেও আমাকে চায়। একজন দুজন তো নয়, প্রায় অনেক মেয়েই কাজটা করে। তাই সবার প্রশংসা করি, যেন কেউ নিজেকে স্পেশাল না ভাবে। কি দরকার নিজের জনপ্রিয়তা নষ্ট করার? পরে কাজে লাগবে। শুধু মেয়েরা ওর জন্য ব্যাকুল ছিল তা নয়, জুনিয়র ছেলেগুলো ইমরান ভাইয়ের সান্নিধ্যে কাজ করতে পেরে বেশ আনন্দিত থাকতো। পরে বুঝতে পারলাম এটাই ইমরান। কিছু পেতে হলে কষ্ট করতে হয়। বুয়েটে তৃতীয়বার নির্বাচনেও জিতে যায়। লাইফে টার্ন ওভার শুরু হয় তখন থেকে। বই পড়তে পছন্দ করত। মাঝে মাঝে ঈশানকে নিয়ে লাইব্রেরিতে যেত, বুয়েটে যেত। ঈশান 2 বছর থেকে বাবার সাথে বুয়েটে যায়। ছেলের প্রতি এত কেয়ারিং দেখে টিচারদের ওর প্রতি সফট কর্নার ছিল। কয়েকবার নির্বাচনে বুয়েটের ভিপি হয়। জয়েন করতে অফার করে বুয়েটের শিক্ষক হিসেবে, কিন্তু নাকচ করে দিয়েছিল। ও ভিপি থাকা অবস্থায় বুয়েটের অনেক কিছুই চেঞ্জ করেছিল। এখানের বুয়েটে আর আগের বুয়েট অনেক ফারাক। আগে বুয়েট ঝামেলা কম ছিল। একটাই বড় ঝামেলা হয়েছিল প্রকাশকে নিয়ে, তা তো জানোই। এই ছিল বুয়েট স্টোরি। যেটা গুরুত্বপূর্ণ এবার সেটা বলি, শোনো মামুনি। এবার যা বলবো তা আমি তোমার বাবা ছাড়া আর কেউ জানে না। আমার মনে হয় তোমাকে জানানো প্রয়োজন। রিইনভেস্টিগেশন কেসটা নন অ্যাপ্রুভড হয়ে ফিরে আসে। যেহেতু ইমরান পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, সে অনেক ইনফরমেশনই জানতো। ওই বয়সে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজ শুরু করে ও। পাওয়ার হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। ওর সব ডিল হয় বর্ডার টু বর্ডার। বেশিরভাগ মিটিং পিএম টু হোম মিনিস্টার নিজে ডিল করে। মানে কি? কিসের এমন বিজনেস যে পিএম পর্যন্ত ডিল করে? আপনাদের না বাইং হাউস, গার্মেন্টস? বাকি যেসব বিজনেস আছে ওগুলো ওর শখের বশে করা। বিকাশের কি হয়েছিল জানো? কোথায় বিকাশ? পাবনাতে মেন্টাল অ্যাসাইলমে। সেদিন চাইলেই বিকাশকে গুলি করতে পারতো, কিন্তু সে চায়নি ওর ওই রূপ তুমি দেখো। ওর কাছে সবসময় লাইসেন্স করা গান থাকে, সরকার থেকে প্রোটোকল থাকে। ওর যে 2টা বডিগার্ড আছে ওরা গভর্নমেন্ট অফিসার। ইমরান নিজেও ওয়েল ট্রেন্ড ও শুটার। বুঝতে পারছো কি নিয়ে ওর ব্যবসা? AK-47, M1 গ্র্যান্ড, MG-42 হলো ওর বিজনেস প্রোডাক্ট। সময় লেগেছিল অবস্থা চেঞ্জ করতে, কিন্তু আজ ওর সফল। আঙ্কেলের কেস রিওপেন হয়েছিল। আঙ্কেল নির্দোষ ছিল। বাবার সম্মান ফিরিয়ে এনেছিল ইমরান। ওকে তো যারা জানে তারা কিং ডাকে। জানো কাকুনের প্রেজেন্ট হাজবেন্ড কে? কে?
আঙ্কেলের অপোজিশন পার্টির ছেলে জারিফ, বয়স বেশি না, কাকনের সমবয়সী। কাকনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। শুনেছি এখন নাকি সেপারেশনে আছে, কয়েকদিনের মধ্যে ডিভোর্স হবে। আবার সে চাচ্ছে ইমরানের কাছে ফিরতে। মোনা, যদি পারো ইমরানের সাথে যোগাযোগ করো। ঈশানের দিকে তাকিয়ে যদি কাকনকে মেনে নেয় তাহলে ইমরানের জীবনটা শেষ হয়ে যাবে। বুয়েটের এত মেয়ে ওর জন্য পাগল ছিল। এই কাকন কাকন করে এত মেয়েকে কষ্ট দিয়েছে, বিয়ে করার বয়সে ছেলে পেয়েছে, নিজের জীবনে একাকিত্বকে সঙ্গী করেছে। আমি ভাবতেই পারিনি ইমরান আবার কাউকে ভালোবাসবে। তুমি কতটা ভাগ্যবতী তুমি জানোই না। মায়া মানে তোমার ফুপিও কম পাগলামি করেনি। তোমাকে ভালোবাসলো, তুমি অবিশ্বাস করে দূরে ঠেলে দিলে। এই অভিমান ভাঙাও মোনা, আমি সবসময় পাশে আছি। মিনহাজকে আমি বোঝাবো। বাবা রাজি হবে না। ইমরানকে কতটা চাও? আঙ্কেল, বাবার পর যদি কাউকে প্রাণ দিয়ে ভালোবাসি সেটা ইমরান সাহেব। প্রতিটা মোনাজাতে ওনাকে চাই, যেন আমার প্রতি ঈশানের সাথে কথা হয় প্রতিদিন। গ্রেট, ওকে দেশে আনানোর ব্যবস্থা করো। আমি কিভাবে? নয়ন কিছু একটা ভেবে বলে। ওকে, এই দায়িত্বটা আমার। আঙ্কেল, তোমার এই বন্ধুকে ভয় লাগছে। এত ইনফ্লুয়েন্সিয়াল একজন মানুষ আমায় আর কি ভালোবাসবে? এর মধ্যে আমি কত বড় আঘাত করেছি। গত 2 বছর আমার মুখ দর্শন করার আগ্রহ তার মধ্যে প্রকাশ পায়নি। সে কি বোঝে না আমার কত কষ্ট হয়? তুমি একটু বলে দিও তাকে। মেয়েটা চোখের সামনে বড় হয়ে গেল। নয়ন মাথায় হাত দিয়ে বলল, বাসায় চলেন ভাবি, আমি সব দেখছি। আবার? নয়ন হো হো করে হেসে উঠল। বাসায় নামিয়ে দিল মোনাকে। এবারের দায়িত্বটা অনেক বড়, বন্ধুর জীবন সাজানোর দায়িত্ব। এবার যে করেই হোক মোনাকে ইমরানের জীবনে প্রবেশ করিয়েই ছাড়বে ও। অ্যাট এনি কস্ট, ওপেন চ্যালেঞ্জ। মোনা বাবার মাথায় জলপট্টি দিচ্ছে। গতকাল রাত থেকে জ্বর মিনহাজের। জ্বরের ঘোরে আবল তাবল বকছে। বাড়ির সবাই অনেক চিন্তিত। বাবার এই অবস্থায় মোনাও কুঁকড়ে গিয়েছে। পিতামাতাহীন সন্তান এই নশ্বর দুনিয়াতে বোঝা সমতুল্য। ডাক্তার এসে দেখে গিয়েছে। নয়ন একবার এসেছিল সন্ধ্যায়। রাত 1:50 হতে হতে জ্বর 105 ডিগ্রি। মোনা নয়নকে জানাতেই নয়ন যত দ্রুত সম্ভব আসে। ডাক্তার বলেছে হাসপাতালে অ্যাডমিট করতে, নতুবা যেভাবেই হোক জ্বর নামাতে। জ্বরের উত্তাপে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। সাধারণত এই জ্বরে শরীরের অন্য কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে, এছাড়া খিঁচুনি উঠতে পারে। মোনা, নয়ন এবং মনসুর 3 জন মিলে মিনহাজকে গোসল করিয়ে দেয়। ভোরের দিকে জ্বর 101-এ নেমে আসে। পুরো রাত ধকল গিয়েছে। মনে হচ্ছিল হাসপাতালে জ্বর না কমিয়ে নিতে গেলেও বিপদ হবে, রাস্তায় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারত। সকালে ডাক্তার এসেছে এবং স্যালাইন লাগিয়ে দিয়ে গিয়েছিল। শেষ হলে তরল খাবার খাওয়াতে বলা হয়েছে। খাবার মুখে তুলতে কষ্ট হচ্ছে। মোনা বাবাকে স্যুপ খাওয়ানোর চেষ্টা করছে। এখন ঘড়িতে 11:30 বাজে। বাবা একটু চেষ্টা করো, না খেলে তো তুমি আরো অসুস্থ হবে। মিনহাজ মেয়ের মুখে যত্ন নিয়ে এত কথা 2 বছর পর শুনছে। মেয়েটাকেও ভেতরে ভেতরেই শেষ করে দিয়েছে। মেয়ের দিকে তাকালে ওর মাইশার কথা মনে পড়ে। কথা দিয়েছিল মেয়েকে ভালো রাখবে, কিন্তু এমন একটা পরিস্থিতি হলো সে চাইলেও মেয়েকে ভালো রাখতে পারছে না। ওপারে মাফ করবে মাইশা মিনহাজকে? আমার খেয়াল কে রাখে? গত 2 বছর কিভাবে আছি কেউ একবার জিজ্ঞাসা করেছে? বাবার কণ্ঠে স্পষ্ট অভিমান। মোনা ফিচলে হাসল। ভাবছে বাবা মেয়ের দূরত্ব অনেক বেড়েছে, এবার ওটা শেষ করতে হবে। নিঃসন্ন হয় ওখান থেকেই শুরু হোক। বাবা, মেয়েরা বাবাদের খেয়াল সব সময় রাখে, শুধু দেখার ভুলেই যা। তুমি খেয়ে নাও, কথা বাড়াবে না। আমাকে মাফ করে দে মা, পরিস্থিতিটাই এমন। মায়াকে দেখেছিস কেমন পাগলামি করে? ও তোকে আঘাত করে, আমি দেখেও চুপ থাকি। বাদ দাও না বাবা। মিনহাজের কথা বলতে কষ্ট হচ্ছে। এবার যদি মরে যায় মেয়েটার কি হবে? কে দেখে রাখবে? ওর তো এই দুনিয়াতে কেউ নেই। যারা আছে তারাই বা কদিন আগলে রাখবে। মায়ার ব্যবহার খুব একটা সুবিধার নয়। গত মাসে রাতে যেভাবে মোনার গলা চেপে ধরেছিল, মনে হয়েছিল সেদিনই মেয়েটার অন্তিম দশা করে ছাড়বে। ছোট বোন বলে কিছুই বলতে পারে না। শোনেন উকিল, আমার যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স চাই। ম্যাডাম বললেই তো হয় না। এর মধ্যে আপনার হাজবেন্ড একজন এমপি পুত্র, তার বিরুদ্ধে আপনি যে অভিযোগ এনেছেন তা তো সত্যি নয়। এছাড়া সত্যি হলেও এটা প্রমাণ করা যাবে না। আমি আমার আগের স্বামী সন্তানের কাছে ফিরতে চাই। যাহা লাগে দিব আপনাকে। আপনি আপনার কাজটা ঠিকভাবে করুন।
কাকন ধমক দিয়ে বেরিয়ে গেল উকিলের চেম্বার থেকে। এসব দুদিনের নায়িকার কত যে ঢং দেখেছে সে। এই মহিলার সাবেক এবং বর্তমান এমপি পুত্রদেরই কেন ধরে বুঝি না। নেহাত ইমরান সাহেব ভদ্রলোক, না হয় এই মহিলা একদিনও সংসার করতে পারত না। কদর বুঝল না, এখন আসছে আবার ওনার কাছে ফেরতে। বেহায়া মহিলা। কাকন গাড়িতে উঠে ইমরানের ফোনে কল করলো। সে জানে ইমরান তাকে বরাবরের মতো ব্লক লিস্টে রেখেছে। সেও বা কম কিসে, বারবার চেষ্টা করবে। একবার ইমরান দেশে আসলেই কাজে নেমে পড়বে। এত ভালোবাসে সে কাকনকে, কিছুতেই রাগ করতে পারবে না। কাকন এর এখন নিজের ওপর রাগ হচ্ছে। সে কি করে ইমরানকে ছেড়ে ওই জারিফকে বিয়ে করলো, যার মধ্যে চেহারা ছাড়া আর কোনো কোয়ালিটি নেই। মদ খেয়ে মাতাল হয়ে রাতে মেয়ে নিয়ে আসে, প্রেম করে হাজারটার সাথে। এভাবেই তো ফাঁসিয়েছিল কাকনকে। মোনা আর সালমা বসে দুপুরের খাবার খাচ্ছে। মায়া পাশের চেয়ারটা টেনে খেতে বসেছে। মায়ার ছেলেকে খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। ছেলেটাও হয়েছে মায়ের মতো সুন্দর, দেখলেই আদর লাগে। মোনাকে একদম কোলে নিতে দেয় না মায়া। মাঝে মাঝে মোনার খুব কান্না পায় ফুপুর এই ব্যবহারে। দুপুরে খাবার শেষে আবার বাবার কাছে আসে। মিনহাজ সবাইকে ডেকে পাঠালেন তার রুমে যেতে। সবাই এখন তার রুমে। মনসুর, জি ভাইয়া। আমি কদিন বাঁচবো জানি না, শরীরটা ভালো ঠেকছে না। আমি না থাকলে আমার মেয়েটাকে নিজের মতো করে দেখে রাখবি ভাই। মনসুর তড়িঘড়ি করে ভাইয়ের পাশে গিয়ে বসলো, হাত পা চেপে বলল, কি বলে এসব? কিছু হবে না তোমার। আর মোনা, মার জন্য আমরা সবাই আছি। মায়ারে তোর জন্য ভয় লাগে আমার। তুই আমার মেয়েটাকে মেরেই ফেলবি। কলিং বেল বেজে উঠল হঠাৎ। সালমা দেখছি বলে দরজা খুলতে গেল। দরজা খুলেই চরম বিস্ময়ে সামনের তিনটা মানুষকে দেখছে। এ যেন আকাশের চাঁদ। সালাম আদান প্রদান করে মানুষগুলো সোজা মিনহাজের রুমে আসলো। আন্টি। মোনা পেছন দিকে ফিরতেই ঈশান এসে ঝাঁপিয়ে ধরল মোনাকে। আকস্মিক ঘটনায় বাসার সবাই হতবাক। পেছনে নয়ন এবং ইমরান দাঁড়িয়ে আছে। ইমরান এগিয়ে আসলে মনসুর উঠে দাঁড়িয়ে পড়ে। হ্যান্ডশেক করে দুজন। মিনহাজের পাশে বসে ইমরান। ঈশান এসে মিনহাজকে জড়িয়ে ধরে। আরে ইয়াং ম্যান, আসতে, এত জোর নেই তো শরীরে। মিনহাজ আঙ্কেল, ইউ আর স্টিল ড্যাম হ্যান্ডসাম ম্যান। মিনহাজ হো হো করে হেসে দিল। পুরো ইমরানের কপি। কত বড় সুদর্শন ছেলে হয়েছে, লম্বা চওড়া, শুধু রংটা একটু উজ্জ্বল ইমরানের চেয়ে। বাবার মতোই সিল্কি চুল, গালে টোল পড়ে। বাহ, আমার মেয়ে আন্টি, আমি আঙ্কেল, ব্যাপারটা ভালো লাগছে। চুপ করো তুমি। দিলা না তো মেয়েটা আমাকে, মা বানিয়ে রাজমাতার মতো আসনে বসাতাম। সবাই হতবিহ্বল হয়ে শুনছে ঈশানের কথা। মোনা নয়নের দিকে তাকিয়ে দেখে নয়ন মুচকি মুচকি হাসছে। বুঝতে পেরেছে ইমরানকে দেশে আনার জন্য উঠে পড়ে লেগেছিল নয়ন। কার্যসিদ্ধি করে জয়ের হাসি দিচ্ছে। মিনহাজের মুখ বন্ধ। ইমরান তখনই তার বজ্র কঠিন বলিষ্ঠ কণ্ঠে ছেলেকে ধমকে বলল, ঈশান, ডোন্ট মেক এনি ফান, স্টপ। সরি পাপা। ইমরান মিনহাজের দিকে তাকিয়ে বলে, কেমন আছিস এখন? বন্ধুর গলার আওয়াজ শুনে আবেগ ধরে রাখতে পারেনি মিনহাজ। দু চোখের অশ্রু বিসর্জন দিল। পুনর্মিলনী হলো আবার। রোগ থেকে যদি ভালো কিছু হয়, রোগী ভালো। বন্ধুর শব্দটা ঠিক যতটা ছোট, এর মানেটা ঠিক ততটাই বড়। বিপদে কেউ আশেপাশে না থাকলেও প্রাণপ্রিয় বন্ধুরা ঠিকই থাকে। মিনহাজ যখন পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল ঠিক তখনই তার পাশে ইমরান, নয়নের মতো বন্ধুরা ছিল। মাইশার মৃত্যুতেও ভেঙে পড়তে দেয়নি বন্ধুরা। নিজেকে আজ বড্ড অকৃতজ্ঞ মনে হচ্ছে। বন্ধুকে পাশে পেয়েছিল তার প্রয়োজনে, অথচ বন্ধুর ভালোবাসাকে অবমূল্যায়ন করেছিল সমাজের জন্য। যে সমাজ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল যখন মেয়ে নিয়ে অফিসে যেতে হিমশিম খেত। যখন চাকরি হারিয়ে ফেলেছিল তখন পরিবারের মানুষজনেরও কত কটু কথা শুনেছিল। টাকা মানুষের রূপ পরিবর্তে সাহায্য করে। আজ তার সব আছে, কিন্তু বন্ধুটা পাশে ছিল না। নিজের ভুল শুধরে নেওয়ার যদি একটা সুযোগ পেত। ইমরানের ডাকে সম্বিত ফিরে পেল মিনহাজ। শরীর কেমন তোর? কোথায় হারালি? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে ভালো। গত রাতে তো ভেবেছিলাম মরেই যাচ্ছি। আল্লাহ না করুক আমার সুস্থতাটুকু ও যেন তুই পাস, সেই দোয়া করি। আর কত ঋণী বানাবি। কিছুক্ষণ থামলো মিনহাজ,
কি বলবে উপস্থিত কারো মুখে কোনো কথা নেই। মিনহাজ পুনরায় বলল, তুই কবে এলি? ইমরান মাথা উঠিয়ে মলিন মুখে বলল, আজই একটু আগে এয়ারপোর্ট থেকে এখানে এসেছি। তোর জ্বর শুনে থাকতে পারিনি। মোনা ইমরান কেউ কারোর দিকে তাকাচ্ছে না, কারো অভিমান আর কারো চাপা কষ্ট দুয়ে মিলে ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। মিনহাজ বন্ধুকে মুগ্ধ হয়ে দেখছে, আগে থেকে আরো বেশি সুপুরুষ লাগছে। কানের কাছে দুটো চুল সাদা দেখা যাচ্ছে। সাদা চুল যে কারো সৌন্দর্য বর্ধন করে, এটা ইমরানকে দেখলে উপলব্ধি করা যায়। মায়া বলে হাসল, ইমরান ভাই এসেছেন যখন রাতে খেয়ে যান, আমি নিজ হাতে রান্না করব। মায়াকে দেখলেই রাগে গা ঝলসে যাওয়ার মতো অনুভূতি হয়। বেহায়ার মতো সবার সামনে এভাবে বলার কোনো মানে হয় না। নয়ন ভাবছে এই মহিলার চুলের মুঠি ধরে আছাড় দিতে পারতাম। তখনই ইমরান সবার সামনে বলল, মায়া, ছেলেটাকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো, বাচ্চামিগুলো বাদ দাও, বয়স তো কম হলো না। মামুন সাহেব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বললেন, বাবা খেয়ে যাও, অনেকদিন তো একসাথে খাই না। ইমরান মুচকি হাসি দিল। এতক্ষণে একবারও মোনার দিকে তাকায়নি, মোনাও তাকায়নি। মোনার চোখের পানি মিনহাজের নজরে পড়েছে। মেয়েটা দুমড়ে মুচড়ে নিজের সাথে লড়াই করছে, অথচ বাবার সামনে একবারও প্রিয় মানুষটার দিকে তাকাচ্ছে না। মোনা সবার সামনে উঠে চলে গেল। মায়া মোনার পিছু নিল। মিনহাজ খেয়াল করে ইমরানের হাত ধরল। ইমরান বন্ধুর দিকে নজর দিল। দিয়ে দিলাম মোনাকে, অফিসিয়ালি কবে নিবি বন্দোবস্ত কর। ঈশান তৎক্ষণাৎ এত জোরে হুররে বলে চিৎকার দিল, সবাই ভয়ে লাফিয়ে উঠেছে। ঈশান! বাবার ধমকে আবার চুপ। মনে মনে ভাবছে, পাপা আজকে আমাকে ধমকি দিবে শুধু, নিজ থেকে তো কিছুই বলে না। মিনহাজের কথার জন্য উল্লাসের আগেই ঈশানের লাফালাফি আর ইমরানের ধমকে সব আবার শান্ত। সবার মনে হলো মিনহাজের প্রস্তাব ইমরানের পছন্দ হয়নি। মিনহাজের হাত চেপে ধরে ইমরান বলল, মাঝে 2 বছর অতিবাহিত হয়েছে, ভুলে গিয়েছি সব। আমার কাছে ভালো ছেলে আছে, সিভি এবং বায়োডাটা দিয়ে দিব। ছেলে অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছে, আমার বুয়েটের এক ফ্রেন্ডের ছোট ভাই। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি রুমে মিনহাজ ইমরানের দিকে নিষ্পলক চেয়ে আছে। এতটা অভিমান, নিজের প্রেমিকাকে কি করে অন্য কারো হতে দিবে, এত শক্ত তো ছিল না ইমরান। সেবার সুগার ড্যাডি বলাতে এতটাই ইগোতে নিল। কিছুক্ষণ পরই মনে হলো ইমরান শুধু তার বন্ধুই নয়, এখন সে কারো বাবা, গণ্যমান্য বিজনেসম্যান। এমন মানুষটাকে অপমান করেছিল সেদিন। কেউ আর কথা বাড়ায়নি। ইমরান এবার মামুন সাহেবকে বলল, আঙ্কেল, আমাকে তো যেতে হবে। আজকে হোম মিনিস্টারের সাথে মিটিং ফিক্স করেছি, আবার 2-1 দিনের মধ্যে ইতালি ব্যাক করব। কিছু একটা ভেবে মামুন সাহেব অদ্ভুত এক আবদার করে বসল। মোনার সাথে একবার কথা বলে যাও। ইমরান ক্ষীণ হাসল। আঙ্কেল, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি উঠি, আবার আসবো ইনশাল্লাহ। ঈশানকে নিয়ে ইমরান বেরিয়ে যায়। মোনা জানালার কাজটা সরিয়ে ইমরানের চলে যাওয়া দেখছে। কি করে পারছে এতটা দূরত্ব টেনে আনতে মানুষটা? বুকের ভেতরটা কেমন যেন করছে মোনার, বুকটা জ্বলছে। কালো গাড়িটা ওদের গেট ছাড়িয়ে বাতাসের গতিতে চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। তখনই ফোনের হোয়াটসঅ্যাপে কেউ একটা ভিডিও পাঠালো। ইমরান এবং কাকুনের গাঢ় অনুভূতি সম্পন্ন অধর চুম্বন। প্রতিবার কেন এমন হয়? ওকে আঘাত করার সব রকমের পদক্ষেপ যেন কেউ না কেউ ফেলে, পথে কাটা ওর জন্য এভাবে বিছানো থাকে। ইমরান কত যত্নে প্রেয়সীর অধরে লিপ্ত, কতটা অ্যাগ্রেসিভ সে এই ভিডিও দেখলেই বোঝা যায়। কতটা আবেগে ভাসছে দুজন। মোনা চোখ মুছল, নিজেকে সান্ত্বনা দিল এবার আর ভেঙে পড়বে না। যেহেতু ওনারা স্বামী স্ত্রী ছিল, তাই অনেক কিছুই হতে পারে তাদের মধ্যে। দেখা করতে হবে ওনার সাথে। বাবার রুমের দিকে পা বাড়ালো মোনা। মামুন সাহেব আজ ইমরানের নতুন রূপ দেখল। মিনহাজ হতাশ হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। মিনহাজের কাঁধে হাত দিয়ে বলল, আজকের ইমরান অনেক অভিমানী মিনহাজ, এই ইমরানটাকে টাওয়াতে পারবে না, সময় দাও। বাবা, মোনাটা যে কষ্ট পাচ্ছে। কয়লাপুরে হীরা হয়, মোনা তো হীরার চেয়েও দামি, সেটা
তোমার বা আমার কথা নয়। স্বয়ং ইমরান মোনাকে সম্বোধন করেছে মোনালিসা নামে। মোনালিসাকে নিলামে উঠানো যায়? দাম জানো তুমি মোনালিসার? আদৌ কেউ জানে? মামুন সাহেব নিজেও জানে নাতনির অবস্থা। বয়সের অনেক ফারাক, এরপরও দুটো মানুষ নিজেকে সামলানোর যুদ্ধ করছে। তবে আজ ইমরানকে নিয়ে ভীষণ চিন্তিত। ইমরানের চোখে মোনার জন্য কোনো মায়া দেখেনি। ইমরান তো ফিরেও তাকালো না। তবে কি ইমরান মোনাকে আর চায় না? মিনহাজেরও অবস্থা খারাপের দিকে যাচ্ছে। মেয়ের জন্য সারাক্ষণ চিন্তা করে। মোনা যেভাবে নিজেকে পাথর করে রেখেছে, এই মেয়ের মতগতি বোঝা বড় দায়। সুইসাইড অ্যাটেম্প্ট করার মতো মেয়েও না। তবে টেবিলের ড্রয়ারে অ্যান্টি ডিপ্রেশন পিল দেখেছে। ডাক্তার এসব খেতে বারণ করেছে। মেয়েটা যন্ত্রণা ভুলে যেতে এসব খায় এখন। এই কথা বাসার সবাই জানে। শেষ বয়সে এসে এত চিন্তা আর নিতে পারছে না। মোনার একটা ব্যবস্থা করতে হবে যত দ্রুত সম্ভব। ঈশানের কথা শুনে মোনা কিছুক্ষণ চুপ করেছিল। মিনহাজ আর ইমরানের মোনার বিয়ে নিয়ে কথোপকথন ঈশান মোনাকে জানাচ্ছিল। মানুষটা ভালোবাসে তো আদৌ? আচ্ছা ঈশান, আমার যদি অন্য কোথাও বিয়ে হয় তোমার বাবা অনেক খুশি হবে, তাই না? ঈশান নিশ্চুপ। এর উত্তর নেই ঈশানের কাছে। বিগত বছরগুলোতে বাবাকে কখনোই বলতে শোনেনি মোনার কথা। ও কথা তুললেই ধমক দিত, বকা দিত। মানুষটা অনুভূতি শূন্য হয়ে গেল। বাবার জন্য ওর অনেক কষ্ট হয় আর ঘৃণা আসে মায়ের প্রতি। নিজের স্বার্থে সন্তানকে দুনিয়াতে আনতে চায়নি, আনার পরও একা ফেলে চলে গিয়েছে। ধিক্কার এসব মায়েদের। কি হলো ঈশান? ঈশান সম্বিত ফিরে বলে, আন্টি, পাপা কথা কম বলে, বুঝতেই পারি না কি চাই। মোনার দীর্ঘশ্বাস। এরপর কিছুক্ষণ কথা হলো। মুখোমুখি বসে আসে দুজন। কে শুরু করবে, কি বলবে বুঝতে পারছে না। অনিচ্ছা সত্ত্বেও কাকনের সাথে দেখা করতে এসেছে ইমরান। মুখের দিকে তাকাতে বিরক্ত লাগছে। কয়েক স্তরের মেকআপের প্রলেপ মাখা। আজ বয়সটা স্পষ্ট। বয়সের ছাপ প্রকাশ পাচ্ছে। চোখের নিচে হালকা কালি, কিছুটা ভাঁজ। ঠোঁটের কড়া লিপস্টিক দেখে মনে হচ্ছে কারো কলিজা চিপিয়ে রক্ত পান করেছে। রাস্তার মেয়েদের মতো লোক। একটা মানুষ নিজের আত্মসম্মান কিভাবে বিসর্জন দেয়? এই মেয়ের প্রেমে পড়ে নাকি এত পাগলামি করেছে একটা সময়। বিশ্বাসই হয় না ইমরানের। কাকনের কথায় ধ্যান ভাঙল। ইমরান, আমি জারিফকে ডিভোর্স দিচ্ছি। ভাবছি শেষ সময়টা তোমাকে, আমাদের ঈশানকে নিয়ে একটা সুন্দর সংসার সাজাবো। ইমরান মোটেও বিচলিত হলো না। তার চোয়াল শক্ত, ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যপূর্ণ হাসি। সংসারটাকেই মেয়ে খেলা বানিয়ে ছাড়ল। আজ ইমরানের চোখের ভাষাও কাকনের অপরিচিত। কাকন পুনরায় প্রশ্ন করল, কিছু বলো। শুনছি আজ কি চেহারা জলুস কমে গিয়েছে? জারিফের বিছানায় আনন্দ নেই এখন আর? ইমরান, তোমার কি আমাকে বয়রা মনে হয়? চেঁচাচ্ছ কেন? তুমি আমাকে অপমান করতে পারো না। আমাদের সন্তানের মা আমি। আমার সন্তান, মা বাবা দুটোই আমি। বাদ বাকি রইল অপমান। ব্রোথেলের মেয়েদেরও আমি সম্মান দিই, কারণ বেশিরভাগ মেয়েই পরিস্থিতির শিকার। কিন্তু তুমি সম্মানের অযোগ্য। তোমার জন্য ইংলিশ ডিকশনারিতে একটা শব্দ বরাদ্দ আছে, যাকে হোর বলে। মানে স্বেচ্ছায় এই পেশা বেছে নিয়েছ। আমার সন্তানের মা, অস্বীকার তো করতে পারি না, তাই সম্মান দিয়ে দেখা করতে এসেছি। ও গ্রেট! ইমরান শরীফ সম্পর্কে যা শুনেছি সব তাহলে সত্যি? বন্ধুর মেয়ের প্রেমে মজেছে। তোমার জন্য একটা সুন্দর শব্দ আছে, সাগ। স্টপ দেয়ার। আর আগাবে না, বিকজ ইউর নেক্সট ওয়ান স্টেপ ক্যান ভ্যানিশ ইউ ডিয়ার। ইউ নো মাই শট নেভার মিসড ক্যান শুট অন ইউর হার্ট ডিয়ার। বাহ, আজ মারতে হাত কাঁপবে না? একটা সময় তো ওই হাতে আগলে রাখতে। ইমরান ক্রূর হাসি দিয়ে তাকিয়ে বলে, বাহ, আমার ভালোবাসা পড়াই নাকি? যাক, এই ভালোবাসাই তোমাকে শেষ করবে কাকন। আর কিছু আশা করো না। আর মোনালিসাকে ভিডিও পাঠানো বন্ধ করো। কাকনের চোখ জুড়ে বিস্ময়। এই কথা তো কেউ জানে না। মোনা নিজে বলেছে নাকি? তা কি করে সম্ভব? মোনার সাথে তো ইমরান কথাই বলে না। তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি তোমার রন্ধ্রে রন্ধ্রে কাকন। আমি মোনালিসাকে আমার থেকে দূরে রেখেছি। এর মানে এই নয় যে ওর নিরাপত্তা দিচ্ছি না বা তোমাকে ভয় পাচ্ছি। আমি চাইলে এই মুহূর্তে মোনালিসাকে বিয়ে করে
আমাদের বাচ্চার মা বানিয়ে ফেলতে পারি, কিন্তু আমি তা করছি না, কারণ মেয়েটা এখনো বড্ড অবুঝ আর সরল। ওর দিকে চোখ দিবে না, তাহলে আমি ভুলে যাব তুমি ঈশানের গর্ভধারিণী। আমাকে আমার মতো ভালো থাকতে দাও, নিজেও ভালো থাকো। কাকন বুঝতে পারছে ইমরান রেগে গিয়েছে, তাই আর কথা বাড়ায়নি। অকস্মাৎ ইমরানের চোখ গেল 2 টেবিল সামনে। দামামা বেজে উঠল বুকের ভেতর। মাঝে মাঝে অপ্রত্যাশিত কিছু মনকে আনচান করে তোলে। এখানে এমন সিচুয়েশন মোটেই কাম্য ছিল না। একটু তো রহম করো উপরওয়ালা, একটার পর একটা ঝামেলা। কাকন চলে গেল উঠে, তবে সে হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়, স্পষ্ট বুঝতে পারছে ইমরান। আসসালামু আলাইকুম ইমরান সাহেব। তরুণীর প্রশান্তিময় সুললিত কণ্ঠ শুনে অঙ্গ জোরে ঠান্ডা শিহরণ। ইমরানের মুখ দিয়ে কথা আটকে গেল। আশ্চর্য, এমন তো হবার কথা ছিল না। কি হচ্ছে এসব? গত 2 বছর আটকে রেখেছে এই আবেগ, অনেকটাই তো গুছিয়ে উঠেছে। স্বাভাবিক ভঙ্গিতে বসে সালামের উত্তর নিল। ফ্রেন্ডের সাথে খেতে এসেছিলাম। আপনার এক্স ওয়াইফ দেখি আপনাকে ভীষণ মিস করে। উনি মনে হয় জেনে গিয়েছে আমার কথা। জানেন, গত পরশু আমার ফোনে একটা ভিডিও এসেছে আপনাদের অন্তরঙ্গ মুহূর্তের।